ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল হাইড্রোডাইনামিক্স লেকচার 0 আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হাইড্রোডাইনামিক্স। এই চ্যাপ্টারটা আসলে আমাদের বইতে নাই। সো এটা তোমাকে পড়ানো হচ্ছে যে যেন তুমি তোমার ব্রেইনকে প্রিপেয়ার করতে পারো হাইড্রোডাইনামিক্সের ম্যাথগুলো করার জন্য, ঠিক আছে? এবং হাইড্রোডাইনামিক্সে যে থিওরামগুলো রয়েছে ওইগুলো পারতে হলে কিন্তু অবশ্যই তোমাকে এই বেসিকটা পড়তে হবে, এই বেসিকটা বুঝতে হবে। তো আজকে কোনো ম্যাথ করাবো না, আজকে আমরা ডাইরেক্ট শুধুমাত্র বেসিক পড়বো এবং বোঝার ট্রাই করব হাইড্রোডাইনামিক্সটা কি এবং আমরা এখানে কি করে থাকি, ঠিক আছে? আচ্ছা, দেখো। তো প্রথমত বলি হোয়াট ইজ মেকানিক্স। আমি আগেই বলে দিই, হাইড্রোডাইনামিক্স মেকানিক্সের একটা সাব ব্রাঞ্চ, ঠিক আছে? একটা উপশাখার মধ্যে পড়ে। এবং আমি দেখাই দিই শাখাটা, এই যে তোমরা দেখো এখানে, এই যে হচ্ছে আমাদের হাইড্রোডাইনামিক্স এবং এই যে আমাদের মেকানিক্স, ঠিক আছে? এটা আমরা দেখাবো। তো প্রথমত আমি মেকানিক্স নিয়ে কিছু বলবো। মেকানিক্সে কিছু তোমার নলেজ কিন্তু লাগবে, এখানে মোটামুটি কিছু নলেজ লাগবে। এখানে তোমার একটু আইডিয়াটা ভিন্ন, একটু অন্যভাবে তোমার প্রবলেমটাকে দেখতে হবে। তোমরা থার্ড ইয়ারে কিন্তু মেকানিক্স পড়ছো এবং তোমরা ওই থার্ড ইয়ারে কোন মেকানিক্স পড়ছো এটা আমি বলে দেবো। আচ্ছা, সো হোয়াট ইজ মেকানিক্স বা বলবিদ্যাটা কি? দেখো, মেকানিক্স হলো ভৌত বস্তুর আচরণ নিয়ে একটু অধ্যয়ন। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এটা আমাদের, আমি একটু মার্ক করে দিই, এটা ব্লু কালি দিয়ে মার্ক করে, ঠিক আছে? মেকানিক্সটা কি? মেকানিক্স হলো ভৌত বস্তুর আচরণ নিয়ে একটি অধ্যয়ন। মেকানিক্স কিন্তু আমাদের ফিজিক্সের একটা উপশাখা বা ফিজিক্সের একটা শাখা, ঠিক আছে? ফিজিক্সে কিন্তু আমরা সবকিছু নিয়ে আলোচনা করি, অভিকর্ষ, ত্বরণ, মহাকর্ষ, আরো যা যা রয়েছে সবকিছু নিয়ে কিন্তু আমরা ফিজিক্সে স্টাডি করে থাকি। কিন্তু মেকানিক্সে আমরা স্পেসিফিক্যালি বস্তুর আচরণ নিয়ে অধ্যয়ন করব, ঠিক আছে? সো মেকানিক্স হলো ভৌত বস্তুর আচরণ নিয়ে একটি অধ্যয়ন, সহজ কথা এখানে। ওকে, মানে আমরা এখানে অবজেক্ট নিয়ে স্টাডি করব। অবজেক্ট আমাদের এখানে মূল অবজারভেশন কি করবো, আমরা এখানে অবজেক্টকে আমরা অবজার্ভ করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই সংজ্ঞাটা একটু পরে যাই, সামনে একটু বলি। দেখো, এই অবজেক্টটা কিন্তু 3 ধরনের পদার্থ দিয়ে তৈরি হইতে পারে এটা কঠিন। অবজেক্ট বলতে কি বোঝায়? বস্তু, তাই না? হতে পারে এই অবজেক্টটা কঠিন, হতে পারে এটা তরল, বা হতে পারে এটা বায়বীয়। প্লাজমাকে আমরা এই জায়গায় উল্লেখ করব না, ঠিক আছে? একদম বেসিক ফান্ডামেন্টাল কিন্তু আমরা 3টা পদার্থ দেখতে পারি, কঠিন, তরল পদার্থ বা বায়বীয় পদার্থ। তো এই আমাদের এই বস্তুটা কঠিন হইতে পারে, তরল হইতে পারে, বা বায়বীয় হইতে পারে, যেকোনো হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আবার এর সংজ্ঞাতে ফিরে আস। কি বলছে? যা স্থির এবং গতিশীল উভয় অবস্থায় বল সহ অথবা বল ছাড়াও তাদের আচরণ বিশ্লেষণ করে। কোথায়? মেকানিক্সে। তো এই যে আমি আরো একটু ডিসকাস করি। দেখো, এই বস্তুটা বা এই অবজেক্টটা, ঠিক আছে, 2টা অবস্থা থাকতে পারে, ঠিক আছে? এই অবজেক্ট 2টি অবস্থা থাকতে পারে, 2টি অবস্থায় থাকতে পারে। এটা ক্লিয়ার করো। কি কি অবস্থা? দেখো, হইতে পারে যে আমাদের এই অবজেক্টটা স্থির, আর হইতে পারে এটা আমাদের অবজেক্টটা আমাদের গতিশীল। অবজেক্টটা কি কঠিন পদার্থ তৈরি হইতে পারে, তরল পদার্থ তৈরি হইতে পারে, বা বায়বীয় পদার্থে তৈরি হইতে পারে। আবার এই অবজেক্টটা 2টো অবস্থায় থাকতে পারে, স্থির বা গতিশীল। তোমার বাসায়, তোমার আশেপাশে তুমি দেখো একটা অবজেক্ট, চিন্তা করো এমন একটা অবজেক্ট, অথবা তোমার পাশে থাকা একটা তোমার বইটা বা তোমার মোবাইলটা এখন স্থির আছে, ঠিক আছে? এবং কোনো কিছু দেখবা তোমার ফ্যানটা কিন্তু গতিশীল। সো এই যে বিষয়টা, একটা অবজেক্ট বা একটা বস্তু স্থির থাকতে পারে বা গতিশীল থাকতে পারে। সো আমাদের কিন্তু এই টার্মগুলো একটু ক্লিয়ার করবো আমরা, হ্যাঁ? এইগুলা দিয়ে আসলে আমাদের বুঝতে হবে যে এখানে আমরা ভাগ করছি কিভাবে। মেকানিক্সে আমি বিভিন্ন শাখায় যে ভাগ করছি, এইগুলোর উপর বেস করে কিন্তু করছি আমি। ওকে? আচ্ছা। এখন আমি আরেকটা জিনিস দেখাবো তোমাকে, দেখো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফোর্স। আশা করি তোমরা দেখতে পারতেছো, আমি একটু ডানে লিখতেছি, এটা একটু মাঝখানে নিয়ে আসি। দেখো, তো এইখানে ফোর্সটা খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখো এই যে নামে কিন্তু আমাদের বলবিদ্যা আছে এখানে, এবং ফোর্স নিয়ে আমি দুইটা কথা বলতে চাই এখানে। সামনে আমরা আরো দেখবো এগুলো নিয়ে। ঠিক আছে, দেখো, ধরো একটা বস্তু স্থির আছে, ওই স্থির বস্তুর উপর আমি এই ফোর্স যখন অ্যাপ্লাই করব, স্থির বস্তুর উপর আমি যখন ফোর্স অ্যাপ্লাই করব, তখন কি হইতে পারে? তখন বস্তুটা কি সবসময় গতিশীল হবে? না, বস্তুটা গতিশীল হইতে পারে বা স্থিরও থাকতে পারে। আমি ফোর্স এপ্লাই করলে যে গতিশীল হবে তা কিন্তু না, কারণ আমি কিন্তু দেয়ালে যদি ফোর্স দিই আমি, তাহলে কি দেয়ালে গতিশীল হয়ে যাবে? না। সো এই বিষয়টা আমরা এখানে বুঝি যে ফোর্স ডাজন্ট ইমপ্লাই এটা গতিশীল হবে। ফোর্স এপ্লাই করলাম, হ্যাঁ হইতে পারে সেটা গতিশীল হইতে পারে, না হলে সে কি স্থির থাকবে, দুটো একটা। তো ফোর্সটা নিয়ে কিন্তু আমাদের এখানে অনেক স্টাডি থাকবে, এবং ফোর্সের ফলে যে গতি পাবে ওই গতিটা নিয়েও কিন্তু আমরা অনেক স্টাডি করব। ঠিক আছে, ফোর্সের ফলে যে গতিটা আসবে সেটা ওখানে আমরা স্টাডি করব। তাহলে দেখো, তো কঠিন, তরল, বায়বীয়, আবার এখানে স্থির, গতিশীল এবং ফোর্স, এই কয়েকটা টার্ম একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, একটু ভালো করে কয়েকটা টার্ম দেখো তোমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই সংজ্ঞাটা এখন দেখি আবার মেকানিক্সের। সো মেকানিক্সে কিন্তু আমরা এইসব নিয়েই কাজ করে থাকি। মূলত একটা বস্তু নিয়ে কাজ করা হয়। বস্তুটা কঠিন পদার্থ হইতে পারে, তরল পদার্থ হইতে পারে, বা বায়বীয় পদার্থ হতে পারে। বস্তুটা দুইটা অবস্থায় থাকতে পারে, স্থির বা গতিশীল। এখানে ফোর্স নিয়ে কাজ করা হবে। আমরা ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুটা গতিশীল হইতে পারে বা স্থির থাকতে পারে। খুবই বেসিক ফিজিক্সের জায়গায়, কোনো কঠিন কিছু নাই। আচ্ছা, এখন আমরা মেকানিক্সে বলি। মেকানিক্স আসলে কি? তো মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যা বস্তুর গতি, সেই গতির কারণ বা প্রভাব ফেলে এমন বল, ফোর্সের কথা বলতেছি, এবং বস্তুর স্থির অবস্থায় আচরণ নিয়ে অধ্যয়ন করে। ঠিক আছে, বস্তুর স্থির অবস্থায়, তো বস্তুর গতিশীল অবস্থা আচরণ নিয়ে অধ্যয়ন করে। আবার বস্তু যখন স্থির থাকে ওই অবস্থাও বস্তুর আচরণ নিয়ে অধ্যয়ন করে। ঠিক আছে, তো আমাদের কি করে এখানে মেকানিক্সে কি করা হয়? একটা বস্তু স্থির থাকলে ওই অবস্থায় তার আচরণ কেমন, ওই বস্তুটার বিহেভিয়ার কেমন, সেটা নিয়ে আমরা স্টাডি করি। এবং যদি গতিশীল হয় তখন ওই অবস্থায় বস্তুটার বিহেভিয়ার কেমন, ওই নিয়ে আমরা স্টাডি করি মেকানিক্স। দেখো জিনিসটা কেমন। সো বলবিদ্যার নাম দেওয়া হয়েছে কেন? ফোর্সটা এখানে অনেক বড় একটা রোল প্লে করে এখানে, কারণ বস্তুটি স্থির এবং গতিশীল থাকার কিন্তু আমাদের ফোর্সের সাথে কিন্তু অনেকটাই কানেক্টেড। কারণ কেমন বিহেভিয়ার করে বস্তুটা, আমরা কিন্তু এখানে ফোর্স দিয়ে দেখি যে বস্তুটা কেমন বিহেভিয়ার করবে। ঠিক আছে, ধরো আমি তুমি এভাবে চিন্তা করো, একটা বস্তুকে আমি টান দিলাম, ঠিক আছে, দুই সাইড দিয়ে টানলাম, বস্তুটা অথবা ওটা কি এটা স্ট্রেচ হয়ে যাবে। ঠিক আছে, বস্তুটা কি লম্বা হয়ে স্ট্রেচ হয়ে যাবে, এটা কিন্তু এই বস্তুটা বিহেভিয়ার। কিন্তু অনেক বস্তু তবে তো এমন হতে পারে আমি টান দিলে তো ভেঙে যাবে। ওকে, আবার এমন বস্তু থাকতে পারে যেখানে আমরা যদি কম্প্রেস করি, চারদিক দিয়ে যদি আমি বল প্রয়োগ করি তখন কি চেপে যাবে। আবার এমন বস্তু থাকতে পারে যেটা ভেঙে যাবে। এই যে বিহেভিয়ারটা, আমরা এসব বিহেভিয়ার স্টাডি করে থাকি। শুধু এটাই না, একটা বস্তুতে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তখন ওর গতিটা কিভাবে হচ্ছে, কিভাবে কি যাচ্ছে, এটাও আমরা স্টাডি করে থাকি। মূলত এখানে বস্তুটি হচ্ছে আমাদের মেইন স্টাডি বিষয়। ঠিক আছে, আচ্ছা, তো মেকানিক্সটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সলিড মেকানিক্স, একটা ফ্লুইড মেকানিক্স। তো এটা তোমরা হয়তো বুঝবা না, এখন আমি একটু বুঝাই দেবো, এটা আমরা একটু পরে আবার আসবো এখানে। সো প্রথমত আমি এই জায়গায় আরো কিছু কথা বলে দিই, বিশেষ করে এই কথাগুলা। দেখো, এগুলোকে স্কিপ করবা না। ঠিক আছে, বোরিং লাগলেও তোমাদের এটা পড়তে হবে, ভালো করে এটা বুঝতে হবে। ঠিক আছে, না হলে তুমি আসলে প্রিপেয়ার হবে না, হাইড্রোডাইনামিক্সের জন্য তুমি প্রিপেয়ার হবে না। ওকে, আমি এখানে একটা জিনিস দেখাবো, যে এখানে যে কথাটা বলছে যে আমরা বস্তুটা যখন স্থির থাকে তখন ওর বিহেভিয়ার দেখি, বা যখন গতিশীল হয় তখন আমরা ওর বিহেভিয়ার দেখি। সো আমি একটা জিনিস বলে দিই এখানে, দেখো এখানে, দেখো কঠিন বস্তুতে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব তখন ওর বিহেভিয়ার কেমন হবে, আর তরল পদার্থে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব তখন বিহেভিয়ার কেমন হবে, বায়বীয় পদার্থে যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন বিহেভিয়ার কেমন হবে, অন্যরকম হবে কিন্তু। চিন্তা করো, তাহলে একটা কঠিন
স্থির পদার্থ তার বিহেভিয়ারটা অন্যরকম। একটা কঠিন গতিশীল পদার্থের বিহেভিয়ারটা অন্যরকম। একটা তরল স্থির পদার্থের বিহেভিয়ার অন্যরকম। একটা তরল গতিশীল পদার্থের বিহেভিয়ারটা অন্যরকম। একটা বায়বীয় স্থির পদার্থের বিহেভিয়ার অন্যরকম। একটা বায়বীয় গতিশীল পদার্থের বিহেভিয়ার অন্যরকম। আশা করি জিনিসটা বুঝাতে পারতেছি আমি। দেখো কেন এরকম? এবং কেন এটাকে নাম সলিড মেকানিক্স এবং ফ্লুইড মেকানিক্স বলা হয়? মেকানিক্সে কিন্তু আমরা ২ টা ভাগে ভাগ করে ফেলছি। সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স। ওকে? তার আগে আমি একটা জিনিস দেখাই দেখেন দেখো ফ্লুইডটা আসলে কি? বা প্রবাহী পদার্থ বাংলায় বলা হয় প্রবাহী পদার্থ। সো পদার্থ ৩ ধরনের কঠিন, তরল, বায়বীয় বা গ্যাস। তাই না? এই তরল এবং বায়বীয়কে একসাথে ফ্লুইড বা প্রবাহী পদার্থ বলা হয়। দেখো? সো এখানে আমাদের সলিডের কণাগুলো এভাবে থাকে এবং অণুগুলা এবং তরলের অণুগুলা থাকে এইভাবে একটু দূরে, দূরে থাকে এবং বায়বীয় বা গ্যাসের কণাগুলো থাকে এইভাবে। তোমরা পড়ছো এগুলা। ক্লাস 9-10 এ পড়ছো, কলেজে পড়ছো। ঠিক আছে? তো আমরা তরল এবং বায়বীয়কে ফ্লুইড পদার্থ বলে থাকি। ফ্লুইড বলে থাকি বা প্রবাহী পদার্থ বলে থাকি। ঠিক আছে? আচ্ছা। সো কেন আমরা মেকানিক্সে ২ টো পার্টে ভাগ করলাম? সলিড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স। তো বাই দ্য ওয়ে আমরা 3rd ইয়ারে যেটা পড়ছিলাম মেকানিক্স ওইটা কিন্তু আমাদের সলিড মেকানিক্স ছিল। আমরা 3rd ইয়ারে যেটা পড়ছি ওটা এক্সাক্টলি সলিড মেকানিক্স। ঠিক আছে? ওটা কিন্তু মেকানিক্স না জেনুইনলি ওটা আসলে সলিড মেকানিক্স। আমরা এখন দেখি এখানে সলিড বলতে কি বুঝাইছে এখানে। দেখো আসলে সলিড মেকানিক্সে শুধুমাত্র কঠিন পদার্থের বস্তু, কঠিন পদার্থের বস্তুর স্থির অবস্থা এবং গতিশীল অবস্থা আচরণ কেমন হয় সেটা স্টাডি করা হয়। বুঝছো? আমি একটু সাইড নোট লিখে দিই। এটা কিসের জন্য? এটা কঠিন পদার্থের বস্তুর জন্য। কঠিন পদার্থের বস্তুর। ওকে? ফোর্সটা এখানে আমি কেটে দেই। এটা কি? এটা প্রবাহী পদার্থের জন্য। প্রবাহী পদার্থের বস্তুর জন্য। প্রবাহী পদার্থের প্রবাহী পদার্থের বস্তুর জন্য। ঠিক আছে? এটা প্রবাহী পদার্থের বস্তুর জন্য। তাহলে সলিড মেকানিক্সে আমরা কঠিন পদার্থের বস্তুর জন্য এখানে বিহেভিয়ার দেখি। আর ফ্লুইড মেকানিক্সে আমরা প্রবাহী পদার্থের বস্তুর বিহেভিয়ার দেখি। ঠিক আছে? স্থির হইতে পারে, গতিশীল হইতে পারে। ওকে? এখানে কঠিন পদার্থটা কি হইতে পারে? স্থির হইতে পারে বা গতিশীল হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা। তারপরে সলিড মেকানিক্সে ২ ভাগে ভাগ করা হইছে। একটা সলিড স্ট্যাটিক আরেকটা হচ্ছে সলিড ডাইনামিক। আচ্ছা, সলিড স্ট্যাটিকে শুধুমাত্র স্থির অবস্থায় কঠিন পদার্থের বিহেভিয়ার দেখি আমরা। স্থির অবস্থায়, ঠিক আছে? স্থির অবস্থায়। স্থির অবস্থায় লিখে দিই আমরা এখানে। আর এটা কি? গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থায় বিহেভিয়ারটা কেমন হবে সেটা দেখি এই জায়গায়। অবস্থায়। এই ফ্লুইড মেকানিক্সে কেমন হবে? এটা স্থির অবস্থায়। ঠিক আছে? স্থির ফ্লুইড ডায়নামিক। দেখো। তো ফ্লুইড মেকানিক্সটা ২ ভাগে ভাগ করা হইছে। একটা ফ্লুইড ডায়নামিক আর হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক। ওকে? সো এটা স্থির অবস্থা। এটা কিন্তু গতিশীল অবস্থা। ভুল লিখতেছিলাম আমি সরি। গতিশীল অবস্থায়। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এই বিষয়গুলো বুঝতে পারতেছো। এটা কেউ স্কিপ করবা না। ঠিক আছে? তাহলে ফ্লুইড স্ট্যাটিক এটাকে কি হবে? এটা হচ্ছে স্থির অবস্থায়। স্থির অবস্থায়। ঠিক আছে? আচ্ছা। তুমি বলতে পারো স্থির অবস্থা আর গতিশীল অবস্থা কি এই ২ টা আলাদা একটা অবস্থার জন্য ২ টা আলাদা ভাগে ভাগ করে ফেলবে?
সলিড মেকানিক্স হ্যাঁ? মানে এটা কি এতটাই তফাৎ? আমি তোমাকে দেখাই আসলে কতটা তফাৎ। ধরো তোমার বাসায় তোমার গ্লাস আছে একটা, ঠিক আছে? একটা গ্লাস আছে, সেটা একটা গ্লাস। তুমি এই গ্লাসের কি পরিমাপ করতে পারবা? বা আমি বলতেছি এই গ্লাসের কি রাশি রয়েছে? রাশি বলতে কি বোঝায়? যা কিছু পরিমাপ করা যায় তাই কিন্তু রাশি, তাই না? তাহলে ধরো এই গ্লাসটি স্থির, ওকে? গ্লাসটি স্থির আছে আপাতত। তুমি এই গ্লাসের কি পরিমাপ করতে পারবা? তুমি ওর ভর পরিমাপ করতে পারবা, ওর ওজন পরিমাপ করতে পারবা, ওর আ আয়তন পরিমাপ করতে পারবা, তুমি ওর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা। তুমি আর কি পরিমাপ করতে পারবা ওর? দেখো তো। তুমি ওর তাপমাত্রা পরিমাপ করতে পারবা। তুমি বলতে পারো গ্লাসের তাপমাত্রা কেমন আবার? তুমি নিজেই দেখো, তোমার বাসায় একটা প্লাস্টিকের একটা জিনিস আছে এবং ধরো তোমার বাসায় একটা গ্লাসের একটা জিনিস আছে। তখন কিন্তু ২ টা টেম্পারেচার কিন্তু ডিফারেন্স হবে। ঠিক আছে? তো তাপমাত্রা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। এই গ্লাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে। তাপমাত্রা। আর কি রয়েছে? ঘনত্ব রয়েছে। অবশ্যই একটা ঘনত্ব রয়েছে। আরো অনেক কিছু কিন্তু তুমি পরিমাপ করতে পারবা। তাহলে এই যে এগুলো কিন্তু রাশি। যা কিছু পরিমাপ করে তাই রাশি। এগুলো সবই কি? রাশি। এগুলো সবই রাশি। ক্লিয়ার? সো এই রাশিগুলা কিন্তু আমি এই গ্লাসের মধ্যে পাচ্ছি। যখন গ্লাসটা স্থির ছিল। ওকে? কিন্তু গ্লাসটা যখন গতিশীল হবে, দেখো, যদি গ্লাসটা গতিশীল হয়, তুমি ধরো তুমি গ্লাসটা হাতে নিয়ে তুমি গড়ায় দিলা গ্লাসটাকে। গ্লাসটা কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। সো গ্লাসটা যখন গতিশীল হয়ে যাবে তখন কি হবে? তখন এইগুলো ব্যতীত আমরা কিন্তু নতুন কিছু রাশি পাবো। দেখো রাশিগুলা কি? তুমি যেহেতু গ্লাসটা গতিশীল, তুমি গ্লাসের গ্লাসের দূরত্ব কতটুকু অতিক্রম করছে সেটা বের করতে পারবা। অতিক্রান্ত দূরত্ব। গ্লাসের সরণ বের করতে পারবা। গ্লাসের আমরা দ্রুতি বের করতে পারবো। গ্লাসের আমরা বেগ বের করতে পারবো এবং গ্লাসের আমরা ত্বরণ বের করতে পারবো। দেখো, এক্সট্রা কিন্তু রাশি এই করা। তাহলে এই রাশিগুলো কিন্তু তখন তুমি এই গ্লাস থেকে পাবা যখন গ্লাসটা গতিশীল। তাহলে স্থির এবং গতিশীল এর জন্যই কিন্তু স্টাডিটাও কিন্তু অন্যরকম। বুঝতেছো কি বলতেছি? তো সলিড স্টাডিকে আমরা কিন্তু শুধুমাত্র স্থির অবস্থায় বস্তুটাকে নিয়ে আলোচনা করতেছি এবং কঠিন বস্তুটা কি? কঠিন বস্তু, ঠিক আছে? কঠিন পদ্ধতিতে তৈরি। ঠিক? তাহলে তখন তুমি চিন্তা করে দেখো তখনকার স্টাডি কেমন হবে? আর যখন তুমি গতিশীল, সলিড ডায়নামিক্স গতিশীল, কঠিন পদার্থ যখন গতিশীল থাকবে তখন আমরা এই জায়গায় স্টাডি করি এবং সেটা কি? সেটা বুঝতেই পারতেছো কেমন হবে। সো এই জিনিসটা তুমি ক্রিস্টাল ক্লিয়ার করে নাও তোমার মাথায়। কারণ এটা খুবই ইম্পোর্টেন্ট লাগবেই। ওকে? আচ্ছা। তো ফ্লুইড ডায়নামিক্স এ কি করছি? এখানে কিন্তু আমরা প্রবাহী পদার্থের যে প্রবাহী পদার্থ গতিশীল প্রবাহী পদার্থ নিয়ে এখানে আলোচনা করব। আর এখানে একটা স্থির প্রবাহী পদার্থ নিয়ে আলোচনা করব। ওকে? তো স্থির অবস্থায়, গতিশীল অবস্থায় এগুলো আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো ফ্লুইড ডায়নামিক্স। এই ফ্লুইড ডায়নামিক্সকে আমরা ২ ভাগে ভাগ করছি। দেখো ফ্লুইড আমরা জানি এখানে তরল পদার্থ ফ্লুইড এবং বায়বীয় পদার্থও কিন্তু আমাদের ফ্লুইড, তাই না? এই ২ টাকে একসাথে কিন্তু আমরা ফ্লুইড বলে থাকি। সো এই হাইড্রোডায়নামিক্স হচ্ছে তরলের জন্য। সহজ কথা। ওকে? আর এরোডায়নামিক্স হচ্ছে আমাদের গ্যাসের জন্য বা বায়ুর জন্য, ঠিক আছে? তুমি বায়ু বলতে পারবা। ক্লিয়ার? দেখো, এইটা তরলের জন্য আর এটা বায়ুর জন্য। এখানে কি? গতিশীল তরল নিয়ে আমরা আলোচনা করব। যে এমন একটা বস্তু যেটা তরল দ্বারা তৈরি, তরল পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? ওই বস্তুটা যখন গতিশীল থাকবে তখন তার বিহেভিয়ার কেমন হবে? ওকে? সেটাই আমরা এইটা নিয়ে যখন যে জায়গায় স্টাডি করি, হ্যাঁ? মেকানিক্সের যে শাখায়, ওইটাকে বলা হয় আসলে হাইড্রোডায়নামিক্স। আর এরোডায়নামিক্সে আমরা কিন্তু এই গতিশীল বায়ু নিয়ে আমরা স্টাডি করে থাকি এখানে। দেখো, সো এরোডায়নামিক্স আসলে কারা পড়ে? যারা তোমার ওই যে এভিয়েশন নিয়ে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং, জেট বিমান বানানো বা বিভিন্ন বিমান বানানো নিয়ে যারা স্টাডি করে, এইসব ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু এরোডায়নামিক্স পড়ে। আরো অনেক কাজে তুমি অনেক জায়গায় কিন্তু এরোডায়নামিক্স পড়ানো হয়। তো
এগুলো সব ফিজিক্সের ভিতরে চলে যায়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো আমরা এখানে ট্রাই করব ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। ফিজিক্সে আমি জানি যারা ম্যাথ পড়ো অনেকেই ফিজিক্সে কাঁচা। এর জন্য আমি এখানে অনেক বেশি ক্লিয়ার করব। অন্তত এই ইন্ট্রোডাকশন ক্লাসে। এই ভিডিওটা লং হবে একটু। তোমার সময় নিয়ে ভালো করে দেখবা। সো তাহলে হাইড্রোডায়নামিক্স কি এখানে? বা বাংলায় বলা হয় উদ্গতিবিদ্যা। বা তুমি এটাকে জড়গতিবিদ্যাও বলতে পারবা। ঠিক আছে? জড়গতিবিদ্যা বলা যাবে। সো হাইড্রোডায়নামিক্স হলো ফ্লুইড মেকানিক্সের একটি শাখা যা ইনকম্প্রেসিবল ফ্লুইডস, তুমি বলতে পারো ইনকম্প্রেসিবল ফ্লুইড আবার কি? দেখো, এটা আমরা এখানে বুঝতে পারবো। এই দেখো, তরল পদার্থ কি? তরল পদার্থ ইনকম্প্রেসিবল। মানে চাপের প্রভাবে আয়তনের পরিবর্তন হবে না। এমন পদার্থই হচ্ছে ইনকম্প্রেসিবল। আর যেটা চাপের প্রভাবে আয়তনের পরিবর্তন হবে সেটাকে বলা হয় কম্প্রেসিবল ফ্লুইড। ঠিক আছে? ইনকম্প্রেসিবল ফ্লুইড আর হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। সো তরল কিন্তু অবশ্যই ইনকম্প্রেসিবল ফ্লুইড। এর জন্য এটা আরেকটা নাম হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড ডায়নামিক্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স একটি শাখা যা ইনকম্প্রেসিবল ফ্লুইড, বিশেষ করে লিকুইডস এর গতি এবং সেগুলোর উপর কার্যরত বলসমূহ অধ্যয়ন করে। তা এটার গতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। সাথে গতির কারণটা কি? বল নিয়েও কিন্তু আমরা এখানে স্টাডি করব। বল নিয়েও এবং গতি নিয়েও। ঠিক আছে? কারণ গতিটা তো এমনি এমনি আসবে না। বলের প্রভাবে কিন্তু গতিটা পেয়ে থাকি আমরা। সো আশা করি পুরা বিষয়টা বুঝতে পারছো হাইড্রোডায়নামিক্স আসলে কি। এবং এইখানে আমরা প্রবাহী পদার্থ বা প্রবাহ পদার্থটা কি আমাদের বলে দিই আমরা তুহিন পদার্থ, তুহিন প্রকাশনীতে ওরা ফ্লুইডকে কিন্তু প্রবাহ পদার্থ বলতেছে, আবার প্রবাহীও ব্যবহার করা হয়। তুমি দুইটা নামে যেকোনো একটা নামে রাখতে পারবা, প্রবাহী বা প্রবাহ। সো প্রবাহের অর্থ হচ্ছে একটি পদার্থ যা প্রবাহিত হয়, ফ্লো আছে। লাইক তুমি তরল পদার্থ চিন্তা করো, পানি কিভাবে যায়, বায়ু কিভাবে যায়, এটা কিন্তু আমরা বলি কি বায়ু বয়ে চলতেছে, তাই পানি বয়ে চলতেছে, এটা বলি আমরা, মানে প্রবাহ হচ্ছে। ইহা হচ্ছে একগুচ্ছ কণা সমষ্টি যা ন্যূনতম প্রচেষ্টায় একে অপরের হতে বিচ্ছিন্ন হয় যদি প্রচেষ্টাটি যথেষ্টকাল বলবৎ থাকে। তো এই ডেফিনিশন তুমি এখন না বুঝলে পরে বুঝে যাবা। আমি এক্সপ্লেন করবো এটা আস্তে আস্তে।